দরজা বন্ধ করে দিল কারভার। বিলিংসকে জরিপ করবার পর বিস্তিসা ফুটে উঠল দৃষ্টিতে। এবার কি কি ঘটেছে জানালো বিলিংস। শুধু দুর্বিষহ শারীরিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, বাগবোর্ড ধ্বংস করেছে জ্যাক আর জেমস। গ্লোরি হিল পর্যন্ত হেঁটে উঠতে বাধ্য করেছে ওকে। তারপর 18 টন ওজনের ওয়াগনের আগে আগে ইউনিয়ন মিল পর্যন্ত ছুটে নেমেছে। ভয়ে ততষ্ট ছিল কখন খুঁড়ের নিচে চাপা পড়ে। মিলে পৌঁছেও নিস্তার পায়নি। শহর পর্যন্ত ফিরতি পথে হাঁটতে হয়েছে ওকে। কি চাও আমার কাছে? শুকনো কণ্ঠে জানতে চাইল কারভার। মুখ হা করে তাকিয়ে থাকলো বিলিংস বিহ্বল। কারণটা জানতে চাও না? আস্ত এক বেকুবকে একদিন বেতন দিয়ে পুষেছি, বিস্তিসার সঙ্গে বলল কারভার। ডেস্কের উপর থেকে পিউতে এন্টারপ্রাইজ এর একটা কপি তুলে ধরিয়ে দিল বিলিংসের হাতে। পড়ো। তীব্র শ্লেষ তার কণ্ঠে। ওটা শেষ হলে এটা পড়ো। আরও একটা কাগজ বিলিংসের দিকে ছুঁড়ে দিল সে। প্রথমে খবরের কাগজ পড়ল বিলিংস। রসিকতার সঙ্গে চমকপ্রদ খবরটা ছাপা হয়েছে। প্রতিদ্বন্দ্বীকে জামিনের মাধ্যমে মুক্ত করেছে কেইক কারভার, যে লোক কিনা তারই সেফ লুটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। অন্য কাগজে জেমসের এফিডেভিট ছাপা হয়েছে, সঙ্গে নোটও রয়েছে। তাকিয়ে থাকলো বিলিংস, বুঝতে পারছে না কি বলবে। চাইছো তুমি মার খাওয়ার দুঃখ করব? শীতল রাগের সঙ্গে বলল কেইক কারভার। নিকুচি করি তোমার কিন। নিজের দুঃখে কাতর অবস্থা আমার। এসব ফালতু ব্যাপারে দুঃখ করবার সময় কোথায়? তুমি আসলে আকম্মাধারী কিন। জ্যাক কিভাবে এই আউটফিট ছেড়ে গেল? রায়ানের সঙ্গে যোগ দেওয়ার আগেই ওকে শেষ করে দিলে না কেন? ঘাড় ধাক্কা না দিয়ে ওর কপালে একটা সীসা ঢুকিয়ে দেয়াই উচিত ছিল। আজকের কাজেও ফেল মেরেছ কেন? তাহলে তোমাকে মোটা টাকা বেতন দেই। আমি বুঝতে পারছি না। এরকম তো হয়নি কখনো বস, বিড়বিড় করল বিলিংস। এবার বুঝতে পারবে। তপ্ত ক্রোধে কেঁপে উঠল কারভারের কণ্ঠ। ও গুলি করব না। শাস্তিটা তাহলে কম হয়ে যায়। তোমার বেতন অর্ধেক কমিয়ে দেব। কিন্তু এখনকার চেয়ে ঢের বেশি কাজ করতে হবে তোমার। চায়না বয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি আমি, এমন দরে যা কল্পনাও করতে পারবে না ওয়েস্টার্ন। ড্রাইভারদের সামলাতে হবে তোমার। আর তুমি নিজে অত উঁচু থেকে আক্রিকের ওয়াগান নিয়ে যাতায়াত করবে। রাগে বিবন্ন হয়ে গেছে মোনার্ক মালিকের মুখ। ওয়েস্টার্নকে শহর ছাড়া করতে চাই আমি। যদি লোকসানও দিতে হয়, ওদের চেয়ে কম দরে আক্রিক শিপমেন্ট করব। সব আক্রিক শিপমেন্টের দায়িত্ব থাকবে তোমার উপর। শুনেছ? তুমি দায়িত্ব নেবে। কোনো অজুহাত শুনতে চাই না। দরকার হলে সিয়েরা নেগ্রার চূড়া থেকে আক্রিক নামাবো। চায়না বয়ের কন্ট্যাক্ট যদি না পাই, ওটা যদি বাগাতে না পারো, তোমার মাথায় হামানদিস্তা ভাঙবো আমি। পরিষ্কার? অনবরত কথা বলায় হাঁপাচ্ছে সে। দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো মোনার্ক মালিক। বেরিয়ে যাও অকম্মারধারী। বলেই আর দাঁড়ালো না সে। দ্রুত নিজের কামরার দিকে এগোলো। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। স্থলিত পায়ে কসমোপলিটন থেকে বেরিয়ে এলো কিন বিলিংস। অপমান অসহ্য বোধ হচ্ছে ওর। কাটা ঘায়ে যেন নুনের ছিটা দিয়েছে মোনার্ক মালিক। দুই কারভার মিলে দুর্বিষহ করে তুলেছে জীবনটা। বিস্তৃষার সঙ্গে ভাবল সে।
6 পিউতের মাঝারি মানের এক হোটেলে নিজের কামরায় ঢুকবার সময় সঙ্গে একটা বোতল নিয়ে ঢুকলো কিন বিলিংস। জুতো বা কোট খুলবার ঝামেলায় গেল না, সরাসরি বিছানার উপর লুটিয়ে পড়ল। বোতলের ছিপি খুলে প্রায় অর্ধেক হুইস্কি ঢেলে দিল গলায়। তরল আগুন বুক জ্বালিয়ে পেটে নেমে গেল। নিথর পড়ে থেকে হুইস্কির প্রভাব শুরু হওয়ার অপেক্ষায় থাকলো ও কান পেতে শহরের শব্দ শুনবার প্রয়াস পেল। শীতল রাগ চাপছে মাথায়। সুস্থিরভাবে কিছুই ভাবতে পারছে না, কেবল ক্রেইগ কারভারের শেষ কথাটা মনে পড়ছে, বেরিয়ে যাও অকম্মার ধারী। বিছানা ছেড়ে উঠে পড়ল বিলিংস। শার্ট খুলে বোতল থেকে আরও এক ঢোক পান করল। তারপর রেসিনের কাছে গিয়ে মাথায় পানি ঢালল। মাথা ধোয়ার সময় পুরো সময়টা কেইক কারভারের সুইটে কাটানো মুহূর্তগুলো মনে পড়ল কেবল। আসলে কি সে 3 বছর কারভারের নোংরা কাজগুলো করেছে, নির্দেশ দেওয়া মাত্র তামিল করেছে যে কোনো হুকুম, ন্যায় অন্যায়ের ধার ধারেনি, ল অফিসারদের ব্লাফ দিয়েছে, আইনকে মোনার্কের সুবিধা মতো ব্যবহার করেছে, অধীন বুলি বয়দের ব্যবহার করেছে। এমনকি যখন ওরা স্বেচ্ছায় নোংরা কাজগুলো করতে চায়নি, ব্ল্যাকমেল করে করতে বাধ্য হয়েছে ব্ল্যাকমেল করে করতে বাধ্য করেছে বিলিংস। এত কিছুর বিনিময়ে অর্ধেক বেতন পাবে এবং আত্মহত্যার সামিল এমন একটা কাজ জুটেছে কপালে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানে বিলিংস। নামটা যেমন স্পষ্ট জানে, তেমনি জানে আদপে ওয়াগন ড্রাইভার নয় ও। 10 ঘোড়ার ওয়াগন নিয়ে চায়না বয়ে যাতায়াত করা ওর সামর্থ্যের বাইরে। চায়না বয়ে দূরে থাক, জ্যাকের মতো গ্লোরি হিল থেকে ওয়াগন নিয়ে নেমে আসাও সম্ভব নয় ওর পক্ষে। যেভাবে হোক কাজটা এড়াতে হবে। বিছানার কিনারে এসে বসল বিলিংস। কিছুটা সুস্থির বোধ করছে, তবে রাগ বা বিদ্বেষ দূর হয়নি এখনো। ওয়েস্টার্নের যে কোনো লোক বা ক্রুকে ঘৃণা করে ও, কিন্তু সেটা পেশাগত বিদ্বেষ। অথচ কেইক কারভারের প্রতি ঘৃণাটা আরও তীব্র, সর্বগ্রাসী। যদি সাহস থাকতো বুড়োকে খুন করত বিলিংস, কিন্তু সাহস নেই। যদিও অবস্থাটা হয় তাকে মারো অথবা নিজে খুন হয়ে যাও এরকম। উন্মাত্ত দানবের মতো খিস্তি করল ও, তারপর রাগ কমে আসতে ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলো। নতুন এক প্রস্ত কাপড় পরে চুল আছড়ে শেষ চুমুক দিল বোতলে। আয়নার দিকে তাকিয়ে নিজের চোখজোড়া দেখল। চাতুর্য ভরা চাহনি সেখানে। শট মনে হচ্ছে নিজেকে, কিন্তু ভ্রুক্ষেপ করল না বিলিংস। চোখ দুটো স্বচ্ছতায় ভরা তো কি হয়েছে, মাথায় এখন একটা দারুণ পরিকল্পনা আছে ওর। মাথায় স্টেটসন চাপিয়ে কামরা থেকে বেরিয়ে এলো বিলিংস। বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে ওকে। কসমোপলিটনের বারে এসে ড্রিঙ্ক নিয়ে খালি একটা টেবিলে বসে অপেক্ষায় থাকলো। আপেলের মতো ফুলে আছে নাক, জেমস কারভারের ঘুষির ফল। দরজার উপর চোখ রাখলো বিলিংস। খদ্দেরদের আসা যাওয়া দেখছে। মিনিট 10 মধ্যে ভিতরে ঢুকলো শেরিফ স্যাম লোয়েল। যেমন আশা করেছিল ও। সম্ভাব্য সঙ্গীর আশায় চারপাশে তাকালো। কিনকে দেখে নট করলো, কিন্তু ভান করলো যেন কিনের হাতছানি দেখতে পায়নি। টেবিল ছেড়ে শেরিফের পাশে গিয়ে দাঁড়ালো বিলিংস। ড্রিঙ্ক নিয়ে আমার টেবিলে এসো স্যাম, জরুরি কথা আছে তোমার সঙ্গে।
ক্ষীণ হাসল শেরিফ। যদিও সাধারণত গম্ভীরই থাকে সে। তাছাড়া সঙ্গী হিসাবে কিন বিলিংস সুবিধের নয়, অমার্জিত চরিত্রের লোক। জানা আছে তার। টেবিলে এসে আয়েশ করে বসল বিলিংস। কিছু তথ্য বিনিময় করবার সুযোগ আমাদের দুজনেরই আছে, তাই না স্যাম? মনে হয় না, নির্লিপ্ত স্বরে বলল শেরিফ। বিলিংসের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে মোটেই নেই ওর। মুখে না বললেও চাউনিতে সেটা স্পষ্ট প্রকাশ পেল। বিলিংসও তা বুঝতে পারছে, কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র নয় সে। মেরিস ভিলের কথা এখনো মনে আছে আমার স্যাম। স্রেফ মজা পাওয়ার জন্য প্রায়ই তোমাকে সেলুন থেকে ছুঁড়ে ফেলতো বুলি বয়রা। এজন্যই ডেকেছ আমাকে? শীতল কণ্ঠে জানতে চাইল লোয়েল। না, বরং টাকা নিয়ে আলাপ করতে ডেকেছি। প্রচুর টাকা? কত? ধরো কয়েক লক্ষ ডলার। কৌতূহল দেখা গেল শেরিফের চোখে। আগ্রহে ঝুঁকে এলো কিছুটা। অত টাকা বোধ হয় জীবনে একসঙ্গে দেখনি তুমি। মোনার্কের চুক্তিগুলো সম্পর্কে কি ধারণা তোমার? সোজা সাপটা জানতে চাইল বিলিংস। দীর্ঘক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো লোয়েল। হাজার চিন্তা বয়ে চলেছে মনে, বড় বড় কথা কেবল। শেষে মন্তব্য করল সে। ঠিক আছে, তাহলে চলে যাও। নড়ল না লোয়েল। তাকিয়ে আছে বিলিংসের দিকে। বলে যাও, শুনছি আমি। যাতে কেই কারভারকে পরে বলে দিতে পারো। আমি জানি কখন মুখ বন্ধ রাখতে হয়। দেখে কঠিন মনে হয় বটে, কিন্তু ততটা কঠিন লোক নয় কারভার। চাপা স্বরে বলে গেল বিলিংস। অনায়াসে ওকে হটিয়ে দেয়া যাবে। কি জানো, আসলে দেশছাড়া হতে যাচ্ছে ও। শুধরে নিল সে। কিন্তু কথা হচ্ছে, ও দেশছাড়া হওয়ার পর ওর জায়গা কে নেবে? ওয়েস্টার্ন? যদি না আমরা নেই। চেয়ার টেনে নিয়ে মোনার্ক ম্যানেজারের পাশে বসলো শেরিফ। স্বীকার করছি, আমাকে আগ্রহী করে তুলেছ। বলে যাও, কিভাবে চাও? চামড়া ছিঁড়ে দিতে হবে, না চামড়া ছিলানো ছাড়াই? আসল কথা বলো ম্যাম। অধৈর্য স্বরে বিরক্তি প্রকাশ করলো লোয়েল। টেবিলের উপর ঝুঁকে এলো বিলিংস। নিচু স্বরে বলে গেল, যুদ্ধ ঘোষণা করেছে কেই কারভার। যেভাবে হোক ওয়েস্টার্নকে শেষ করে দিতে চাইছে। একটু আগে বলল চায়না বয়ের কন্টাক্ট পাওয়ার জন্য আরেকবার চেষ্টা করবে। এ থেকে বোঝা যায় ব্যবসার ব্যাপারে ঠিক কতটা গুরুত্ব দেয় ও। কন্ট্যাক্ট বাগাতে পারবে তুমি? দাঁত বের করে হাসলো বিলিংস। আগাম চিন্তা করো না। বলেছি যুদ্ধ ঘোষণা করতে চাইছে কেই। ছল চাতুরি ছাড়া ওয়েস্টার্নকে হটাতে না পারলে সেফ ধসিয়ে দিতে চায়। এ থেকে কোনো ধারণা আসছে তোমার মাথায়? না, কিন্তু আমার মাথায় এসেছে। ধরো আমি যদি চায়নার বয়ের কন্ট্যাক্ট না পাই, কিংবা পেলেই বাকি, যদি অন্যান্য কন্ট্যাক্টও না পাই, আখরিক বের করে আনতে পারবো না আমরা। বাধ্য হয়ে খেসারত দেবে কারভার। আমি যদি মিউল ওয়াগন এবং লোকবল হারাই, এসব থেকে যদি কোনো ব্যবসা না পায় মোনার্ক, ঘটনাগুলো যদি দুর্ঘটনার মতো দেখায়, কি করবে সে? কি করবে? ওয়েস্টার্নের 12টা বাজাবে। আমাকে নির্দেশ দেবে ওয়েস্টার্নকে শেষ করে দিতে। রায়ান আর জেমস কারভারকে শেষ করে দেওয়ার নির্দেশ দেবে। এভাবেই কাজ করে সে। স্যাম, হয় হারাও ওদের, নয়তো মেরে ফেলো। বুঝেছি। তারপর? ম্যাট রায়ান আর জেমস কারভার মারা যাওয়ার পর ধীরে ধীরে বলল বিলিংস, বুড়োকে চেপে ধরবো আমরা। জানাবো ওয়েস্টার্নের 2 পার্টনারকে খুন করতে আমাদের ভাড়া করেছে সে। প্রমাণ থাকবে আমার কাছে,
কারণ আমি বা আমার লোকই কাজটা করবে। জেনিফার রায়ানের কাছ থেকে $10,000 লুট করেছে কেইগ, সেই প্রমাণও আছে। অযথা ম্যাট রায়ানকে জেলে ঢুকিয়েছে সে, কারণ আমি নিজে ওর নির্দেশে সেফ উড়িয়ে দিয়েছি। বিস্ফারিত হয়ে গেছে শেরিফের চোখ, কিন্তু কিছুই বলল না সে। আমি আর তুমি ওর উপর চড়াও হব, সন্তুষ্ট স্বরে বলে গেল বিলিংস। ওকে নিজের পথ বেছে নিতে বলবো। হয় আমাদেরকে মোনার্কের মালিকানা দিয়ে পিউতে ছেড়ে চলে যাবে, নয়তো ফাঁসিতে ঝুলবে। চেয়ারে হেলান দিয়ে হাত দুটো ছড়িয়ে দিল মোনার্ক ম্যানেজার। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আমার কাছে আছে প্রমাণ, তোমার মুঠোয় আছে আইন। মোনার্ক আমাদেরই, স্রেফ সময়ের অপেক্ষা। কেবল দখল নিলেই হলো। দেখবার মতো হয়েছে শেরিফ লোয়েলের মুখ। সাধারণত আবেগ সামলে রাখতে জানে সে, কিন্তু এখন নগ্ন লোভ প্রকাশ পাচ্ছে চাউনিতে। প্রথমে সতর্ক, তারপর আগ্রহ, সংখ্যা, বিচক্ষণতা, সূক্ষ্ম, দ্বিধা মিশ্রিত সম্মতি, একে একে সবই দেখা গেল মুখে। সব কিছু তোমার প্রত্যাশা মতো ঘটলে প্ল্যানটাকে মন্দ বলা যাবে না। শুধু একটা ব্যাপার, মোনার্ককে শেষ করতে গিয়ে একই সময়ে ওয়েস্টার্নকে সমৃদ্ধ করবে তুমি। আমরা যখন মোনার্কের দখল পাবো, যদি তোমার সঙ্গে থাকি, আমি মরা ঘোড়ার মালিক হব। ফুটো পয়সার দামও থাকবে না মোনার্ক। ভুল, তীক্ষ্ণ স্বরে বলল বিলিংস। বলেছি না ওয়েস্টার্নের উপর চড়াও হতে নির্দেশ দেবে কেইগ। চিন্তা করো না, ওদেরকে শেষ করে দেব আমি। কেইগ কিছু বুঝবার আগেই ওয়েস্টার্নকে শেষ করে দেব। তারপর ম্যাট বা জেমস না থাকায় কোম্পানি চালাতে পারবে না ওয়েস্টার্ন। পানির দরে ওটা কিনে নিতে পারবো আমরা। দারুণ, যদি ঠিকমতো সব করতে পারো, ধীরে ধীরে বলল শেরিফ। কিন্তু ওরা দুজনেই কঠিন লোক। ওদের অফিসে আমার এক লোক আছে, দ্রুত বলল বিলিংস। ওরা কিছু করতে গেলে সঙ্গে সঙ্গে জেনে যাব। ওই কাজটা, শুকনো স্বরে বলল লোয়েল, মাথা নাড়ছে। বোকামি হবে কিন। সামনের দিকে ঝুঁকে এলো বিলিংস। দারুণ উত্তেজিত দেখাচ্ছে তাকে। পিট হিউস্টনকে তো চিনতে, ছোটখাটো একটা আউটফিটের মালিক। ব্যবসায় লালবাতি জ্বলবার পর মোনার্কে ড্রাইভার হিসেবে কাজে যোগ দেয়। শিক্ষিত অহংকারী ছিল বেটা। বেতনের টাকা বাঁচিয়ে জমা করছিল, যাতে পূবে ফিরে গিয়ে মেডিকেল স্কুলে ভর্তি হতে পারে। সঙ্গীরা ওর নাকুচু স্বভাব পছন্দ করত না। একদিন ওর ওয়াগনের বোল্ট ঝিলে করে রাখলো এক ড্রাইভার। লর্ড পিটার খনি থেকে আকরিক নিয়ে নামবার সময় দুভাগ হয়ে গেল ওয়াগন। পা দুটো ভাঙলো ওর। গ্যাংগ্রিন হয়ে শেষে মারা গিয়েছিল পিট। ক্রুদের অপরাধ আড়াল করবার জন্য ওর বোনকে আমি বলেছি, এটা ম্যাট রায়ানের কাজ। সরাসরি সে না হলেও তার কোনো ক্রু জড়িত। পৃথিবীতে অন্য যে কোনো কিছুর চেয়ে ম্যাট রায়ানকে বেশি ঘৃণা করে মেয়েটা। টেবিলে আঙুল চালিয়ে ভালো তাল ঠুকলো বিলিংস। মেয়েটা সত্যিই সুন্দরী, বুদ্ধিও আছে বেশ। তোমার কথা বুঝতে পারছি না। শোনোনি বুড়ো সিমন্সের লাম্বার ইয়ারটা আজ কিনেছে ম্যাট রায়ান? না, তাতে কি? চাপা হাসি দেখা গেল বিলিংসের মুখে। বুক কিপারের দরকার হবে ওর। সেলিয়া হিউস্টন হবে ওই লোক। সবচেয়ে বড় কথা, আমাদের হয়ে গোয়েন্দাগিরি করবার জন্য ওকে টাকা দেবে কেইগ। কারণ কেইগের ধারণা এভাবে উপকৃত হবে সে। একজন মহিলা। ওকে দেখনি তুমি, কিংবা কণ্ঠটাও শোনোনি। নির্ঘাত কাজ পেয়ে যাবে ও। চেয়ারে শরীর এলিয়ে দিল বিলিংস। নিরীক্ষ করছে শেরিফকে। প্ল্যানটা
পরিষ্কার তো, এড? কেইগ কারভারকে সামাল দেব আমরা। একমাত্র সমস্যা হচ্ছে আমরা যখন মোনার্কের মালিক হব ততদিনে এখানকার সব কন্টাক্টই পেয়ে যেতে পারে ওয়েস্টার্ন, তাই তো? পাবে মনে হলেও আসলে পাবে না, কারণ ওদের কাজকর্ম বা পরিকল্পনা সম্পর্কে আগে থেকে আমাদের জানাবে সেলিয়া হিউস্টন। সেক্ষেত্রে ওরা যাতে কন্টাক্ট না পায় সেই ব্যবস্থা করতে পারব। চাপা হাসি দেখা গেল বিলিংসের মুখে। চ্যালেঞ্জের দৃষ্টিতে তাকালো শেরিফের দিকে। পারলে কোনো খুঁত বের করো। পারবে না। মোনার্ক একদিন আমাদের হবে, শিগগিরই। দুই কোণই টেবিলের উপর 10 আঙুল পরস্পরের সঙ্গে ঠেকিয়ে একটা সৌধ তৈরি করল শেরিফ লোয়েল। গভীর মনোযোগে তাকিয়ে থাকলো সেদিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে বিলিংস। লোয়েলের চোখে লোভের ছায়া ফুটে উঠতে দেখতে পেল। ঠিক লোকই পছন্দ করেছে, সন্তুষ্টির সঙ্গে ভাবল বিলিংস। কারণ লোয়েল বরাবরই অর্থলিপ্সু। ঠিক ওর প্রতিহিংসা যতটা তীব্র, ঠিক ততটাই লোভী শেরিফ। দীর্ঘক্ষণ মৃদু হাসি লেগে থাকলো শেরিফের মুখে। তারপর সতর্কতা দেখা গেল চোখে। পরিকল্পনাটা মন্দ নয়, তবে একটা সমস্যা আছে। সমস্যার কি দেখলে? বলেছ কারভারকে দেশছাড়া করবার আগে জেমস কারভার এবং ম্যাট রায়ানকে খুন করবে কেইগ। করবে সে কিভাবে? জানলে সত্যি তাই করবে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা আর খুনোখুনির মধ্যে অনেক ফেরাক। আমার তো মনে হয় না খুনোখুনির মধ্যে যাবে কারভার। ওকে সেরকম লোক মনে হয়নি। নোংরা হাসি দেখা গেল কিন বিলিংসের মুখে। স্যাম, একমি ফেইটের মালিক ব্রুস জয়েস কিভাবে মারা গেল ধারণা আছে তোমার? পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। অনেক উঁচুতে ওঠায় ঘোড়াটা ভুতুড়ে আচরণ শুরু করে দিয়েছিল। মাথা নাড়ল বিলিংস। আমি গুলি করেছিলাম তাকে, নিচু স্পষ্ট সুরে বলল সে। সেজন্য আমাকে বোনাস দিয়েছিল কারভার। উজ্জ্বল হয়ে গেল স্যাম লোয়েলের চোখ। চেয়ারে শরীর এলিয়ে দিল সে। দীর্ঘক্ষণ বিলিংসকে দেখল, নিরীক্ষ করল আর মনে মনে সম্ভাবনা বিচার করল। বিলিংসের কথাগুলোর ওজন মেপে দেখছে। তারপর হাত নেড়ে ওয়েটারকে ডাকলো সে। আগে ওয়াইনের তালিকাটা দিয়ে যাও। ওয়েটার আসবার পর বলল সে। ওয়েটার তালিকা আনতে চলে যেতে বিলিংসের দিকে ফিরল শেরিফ। সন্তুষ্ট দেখাচ্ছে তাকে। আর কিছু জানবার নেই আমার, চুক্তি হলো আমাদের। সাফল্যের উদ্দেশ্যে এবার শ্যাম্পেন পান করব আমরা। দীর্ঘ আন্তরিক শেকহ্যান্ড করল ওরা। 7 সন্ধ্যায় গ্লোরি হিল থেকে ফিরবার পথে ইউনিয়ন মিলের টেইলে দুটো ওয়াগন চোখে পড়ল জেমসের। একই পথে উপরে উঠছে ওগুলো। ওয়াগন থামিয়ে পিছু পিছু আসা ম্যাটের উদ্দেশ্যে হাত নাড়ল। আসন ছেড়ে নামবার পর অনুভব করলো ক্লান্তি লাগছে। সাউগুলো তথস্থ হয়ে আছে। কারণটাও পরিষ্কার। এ ধরনের কাজের সঙ্গে পরিচয় নেই ওর, ছিলও না। লর্ড পিটার থেকে প্রায় সারাদিনে আক্রিক শিপমেন্ট করেছে। গ্লোরি হিলের টেইলের তুলনায় হয়তো একেবারে সহজ পথ। চওড়া এবং প্রায় সমতল রাস্তা থাকবার পরও পথটা দুর্গম মনে হয়েছে ওর কাছে। প্রথম প্রথম আক্রিকের ওয়াগন চালাতে গেলে যা হয়, পিছনের পাটাতনে টনকে টন আক্রিক নিরন্তর হুমকি হয়ে কাজ করে ড্রাইভারের মনে। একটু বেচাল হলে যে কোনো সময়ে ড্রাইভারের উপর এসে পড়তে পারে আক্রিকের স্তূপ বা ঢালু
পথে পুরো ওয়াগনই উল্টে যেতে পারে। চড়াই উতরাই আছে এমন ট্রেইলে দুর্ঘটনা হওয়া নিতান্ত স্বাভাবিক ব্যাপার। ব্যাপারটা ভুলে থাকা সহজ নয়, অন্তত নতুনদের জন্য। তবে একসময় সব ড্রাইভারই অভ্যস্ত হয়ে পড়ে। এদিক থেকে জ্যাক রাইলির তুলনা নেই। নিশ্চিন্তে ওয়াগন রাইড করছে সে। ক্ষণিকের জন্য তাকে চিন্তিত হতে দেখেনি জেমস। লর্ড পিটারের টেইল যেখানে জ্যাকের জন্য একেবারে সহজ পথ, কিন্তু সেটাই প্রথম দিন হিসেবে জেমসের জন্য চরম বিপদ সংকুল হয়ে দেখা দিয়েছে। শঙ্কা আর উদ্বেগ অগ্রাহ্য করবার আগে অনেক কিছু শিখবার আছে ওর, তিক্ত মনে ভাবল জেমস। ম্যাট এসে দাঁড়িয়েছে পাশে। এগুলো মোনার্কের ওয়াগান না? কবে থেকে স্প্রিং ওয়াগান দিয়ে ফেইটিং শুরু করলো ওরা? চলো দেখা যাক। আবছা অন্ধকার ভেদ করে তাকালো জেমস। ছোট ছোট ওয়াগনগুলোর প্রায় অর্ধেক খালি। ইউনিয়ন মিলিং দালানের লাগোয়া ঢালের সবচেয়ে উঁচু জায়গায় দীর্ঘ হপারে আকরিক ঢুকিয়ে দেয়া হচ্ছে। মাধ্যাকর্ষণের কারণে মিলের স্টাম্পে পৌঁছে যাবে। ওয়াগন থেকে আকরিক নামাচ্ছে শ্রমিকরা। এই অবসরে টালিম্যান সহ গল্প জুড়েছে অন্যরা। ওয়াগনের সামনের চাকার কাছাকাছি দাঁড়িয়ে আছে মোনার্কের ড্রাইভার। সামনে এগিয়ে যেতে বিল গার্নিকে দেখতে পেল জেমস। ওর জায়গায় কাজ করতে আসবার কথা তার। মোনার্ক ড্রাইভারের পাশে দাঁড়িয়ে আছে সে। ভাব দেখে মনে হচ্ছে তর্ক করছে। ম্যাট এগোতে উদ্যত হাত নিরস্ত করল জেমস। হপারের কাছাকাছি দাঁড়িয়ে পড়ল ওরা। মনোযোগ দিয়ে গার্নি আর ড্রাইভারের কথা শুনবার চেষ্টা করলো। বিল গার্নিকে ছোটখাটো দানব বলা যাবে। ঠোঁট কাটা বলে সুনাম আছে ওর। কথাটা আবার বলো। লুস নির্লিপ্ত স্বরে বলল সে। প্রথমবার শুনেই খটকা লেগেছে আমার। মুখটা সামনে রাখো, নইলে হয়তো কয়েকটা দাঁত হারিয়ে ফেলবে। তুমি খসাতে পারবে না, একটাও না। নির্লিপ্ত স্বরে চ্যালেঞ্জ করলো গার্নি। আমার দাঁত খসাবে এমন বুকের পাটাওয়ালা লোক মোনার্কে একটাও নেই। আজকের পর আর থাকবার কথা নয়। শেষ হয়ে গেছে তোমরা। রাগে তর্পে উঠল মোনার্কের ক্রু। বেশ, তোমাদের দৌড় দেখব এবার। দেখব আমাদের চেয়ে ভালো করতে পারো কিনা। নিশ্চিন্ত থাকতে পারো, তোমাদের চেয়েও ভালো করব। প্রয়োজনীয় মিউল বা হারনেস এখন আছে আমাদের, আর আছে সাহস এবং সামর্থ্য। লাগাতার কাজ করছি, বোনাসও পাবো। ঠিকই কাজটা শেষ করব আমরা। হয়তো নিষ্প্রিয় সুরে মন্তব্য করলো মিলের টালিম্যান। নট করলো মোনার্ক ড্রাইভার। হয়তোই সঠিক শব্দ। আমার তো মনে হয় না পারবে তোমরা। তাহলে কি মোনার্কের মেয়ে ছেলেরা পারবে? হঠাৎ আগে বাড়ল লুস। এক পা পিছিয়ে গেল বিল গার্নি। জুত হয়ে দাঁড়ালো শক্ত মাটির উপর। ওয়াগনের একটা স্পোক দেখা যাচ্ছে তার হাতে। জিনিসটা দেখে দাঁড়িয়ে পড়ল লুস। দেখেছো এটা? দাঁত বের করে হাসলো গার্নি। তোমার মাথার চারপাশে এটা বের দিতে পারবো আমি, লুস, যদি চাই। এবার আমার কথা শোনো। স্পোকটা ছুঁড়ে ফেলে দাও। তীক্ষ্ণ বিদ্রুপের স্বরে বলল, তোমাকে পেটাতে কিছুই দরকার হবে না আমার। মোনার্কের যে কোনো লোকের জন্য খালি হাতে যথেষ্ট। এসো।
থামো বিল, কি ব্যাপার? এগিয়ে যাওয়ার সময় জানতে চাইল জেমস। দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। হপারের আকরিক ঢেলে দেওয়ার কাজ থামিয়ে ফিরে তাকিয়েছে শ্রমিকরা। দুজনের লড়াই দেখতে আগ্রহী। হাউডি জেমস, দাঁত বের করে হাসলো গার্নি। তারপর ড্রাইভারের দিকে ইঙ্গিত করলো। তুমি কি শোনোনি? কি শুনবো? সকালে চায়না বয়ের টেইলে মোনার্কের একটা ওয়াগন আটকে গিয়েছিল। ওটাকে নামিয়ে আনবার সাহস হয়নি কারো, এমনকি কিন বিলিংসও এগিয়ে যায়নি। তো শেষে ছোট বগিতে আকরিক স্থানান্তর করে কাজটা শেষ করেছে ওরা। সব মিলিয়ে 7 ঘন্টা লেগেছে। আর চোখে লুসের দিকে তাকালো বিল। বিদ্রুপের হাসি ঝুলছে ঠোঁটের কোণে। ঠিক বলেছি তো লুস, এজন্য পস্তাবে তুমি। তোরপে উঠল লুস। দেখব কিভাবে কাজটা করো তোমরা। ঘুরে চলে গেল সে। সহাস্যে ওয়ারগনের দিকে এগোলো বিল গার্নি। শুনেছ ওর কথা? ম্যাটের উদ্দেশ্যে জানতে চাইল জেমস। হ্যাঁ, সম্ভবত একই ব্যাপারে ভাবছি আমরা। নট করল ম্যাট। মোনার্কের ব্যর্থতা নিয়ে মাথা ব্যথা নেই ওর, বরং নিজেদের সম্ভাবনা সম্পর্কে সন্দিহান এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। আবিষ্কৃত হওয়ার পর থেকে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও প্রায়ই বন্ধ ছিল চায়না বয়। এর একমাত্র কারণ উত্তোলিত আকরিকের অপর্যাপ্ত শিপমেন্ট। উচ্চতা, তুলনামূলক বিচ্ছিন্নতা এবং বিপদসংকুল টেইলের কারণে কোনো ড্রাইভারই শিপমেন্ট করতে রাজি হয় না। ছোট ছোট ওয়াগনের মাধ্যমে হয়তো শিপমেন্ট করা সম্ভব, কিন্তু সেটা সময়, পরিশ্রম এবং লোক সাপেক্ষ ব্যাপার। যে কোনো ফ্রেটিং কোম্পানিকে তা হলে খেসারত দিতে হবে। চায়না বয় সুপারের প্রস্তাব, যে আউটফিট একদিনে 400 টন আকরিক শিপমেন্ট করতে পারবে সে কোম্পানি কন্ট্রাক্ট পাবে। নিঃসন্দেহে লোভনীয় অফার, তবে আগ্রহ বোধ করেনি কোনো কোম্পানি। চায়না বয়ের আকরিক শিপমেন্টের উপায় একটাই, বিশাল কোনো ওয়াগন ড্যাম ব্যবহার করতে হবে। সাফল্যের সম্ভাবনা বিচার করলে ম্যাট রায়ান সদ্য কেনা 4টা ওয়াগন মিলে 10-এ দাঁড়িয়েছে ওদের বাহনের সংখ্যা। সব ওয়াগন নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে হয়তো শিপমেন্ট করা সম্ভব, কিন্তু ওয়াগনে 20 টন করে শিপমেন্ট করলে দুবারে মোট 400 টন সম্ভব। মোনার্ক চেষ্টা করেও সফল হয়নি। আজকের আগে প্রয়োজনীয় ওয়াগন ছিল না ম্যাটের, কিন্তু এখন আছে। ভাগ্য পরখ করবার এখনই সময়। রাতে চায়না বয় সুপারের সঙ্গে কিছু ব্যবসায়িক আলোচনা করতে হবে। নীরবতা ভাঙল ম্যাট। চলো যাওয়া যাক। ড্যাম একটির পেছনে একটি করে জুড়ে দেয়া অনেক ঘোড়ার ওয়াগন। দিনটা সত্যি ব্যস্ততার মধ্যে কেটেছে, ভাবল জেমস। আবছা টেইল ধরে এগোনোর সময় দূর পিউতের ঝলমল আলো চোখে পড়ল ওর। সিয়েরা নেগ্রার আড়ালে পড়ে গেছে অস্তমান সূর্য, তাই আগে ভাগে অন্ধকার নেমে এসেছে পিউতের আশেপাশে। জেমসের ধারণা ওয়াগন মিউল হ্যার্নেস এবং নতুন ওয়াগন ইয়ার্ড কিনতে ব্যয় হয়ে গেছে জেনির আনা টাকা। সকাল থেকে নতুন যাত্রা শুরু হয়েছে ওয়েস্টার্নে। ঝুঁকি নিচ্ছে ওরা, কেইক কারভারের চেয়েও বেশি প্রত্যয় নিয়ে কঠিন একটা কাজ শুরু করেছে। ভাগ্য আর নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস
রাখছে। পেটের ভিতর অস্বস্তি হচ্ছে না তোমার? অনেকক্ষণ পর নীরবতা ভাঙল ম্যাট। অস্বস্তি হবে কেন? চায়না বয়ের শিপমেন্ট। বিকৃত হয়ে গেল ম্যাটের মুখ, কিন্তু শোনালো কণ্ঠ, তিক্ত শোনালো কণ্ঠ। হয়তো বোকার মতো চেষ্টা করছি আমরা। যদি কাজটা করতে পারি তাহলে যে টাকা পাবো তা দিয়ে 10টা নতুন ওয়াগন আর 200 মিউল নিতে পারতাম। 200 মিউল কিনতে পারবো। মোনার্কের চেয়ে ভালো হয়ে যাবে আমাদের অবস্থা। ফিউজের প্রায় সব খনির কন্ট্যাক্ট পেয়ে যাব। অনুমানে আনমনে মাথা নাড়ল। তারপর বিড়বিড় করে বলল, জঘন্য ঝুঁকি। এর চেয়ে বিপজ্জনক কিছু আর হতে পারে না। যথেষ্ট ড্রাইভার আছে তো তোমার? হ্যাঁ, আমি সহ। সেক্ষেত্রে তোমাকে নিয়েই কাজটা শেষ করব আমরা। দুজনের কথা বলেছ, দুজনের কথা বলেছ তুমি। আমি তো কোনো ঝুঁকি নিচ্ছি না, বরং তুমি একাই নিচ্ছ সব। থামল জেমস। একটু পর বলল, ব্যবসায় টাকা খাটাইনি আমি, আর ড্রাইভার হিসেবে আমার অভিজ্ঞতা কোনো কাজে আসবে না। স্মিথ হাসল ম্যাট, কিন্তু অনিশ্চয়তা থাকলো না তার মধ্যে। গতকালের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছো পার্টনার? তুমি প্রমাণ করেছ বিলিংসের চেয়ে অনেক দ্রুত ভাবনা চলে তোমার মাথায়। সময় মতো তৎপর না হলে আজ একটা ওয়াগন কম থাকতো আমাদের। 9টা ওয়াগন নিয়ে চায়না রয়ের আক্রিক নামানো সম্ভব হতো না, তাই কন্টাক্টও পেতাম না। ঘটনাটা জেমসের জন্য কিছুটা স্বস্তিদায়ক হলেও খুব বেশি নিশ্চিন্ত হতে পারছে না। ভাগ্য ওর পক্ষে ছিল। তাছাড়া ফের একই ঘটনা ঘটবে না। মুহূর্তের জন্যেও একটা ব্যাপার ভুলতে পারছে না। ওয়েস্টার্নের সঙ্গে ওর জড়িত হওয়ার কারণ জেনির কৃতজ্ঞতা আর ম্যাটের উদারতা। আসলে নিজস্ব কিছুই বিনিয়োগ করেনি ও। কাজ শিখবার কিংবা সাহায্য করবার ইচ্ছে সেফ সদিচ্ছা ছাড়া আর কিছু নয়। দিনে $6 খরচ করলে ওর কাজ করতে পারবে এমন ভুরি ভুরি ড্রাইভার পাওয়া যাবে। এমনকি কেউ কেউ কাজটা ওর চেয়ে ভালোভাবেই করতে পারবে। পিউতে যখন পৌঁছলো পুরোপুরি রাত হয়ে গেছে তখন। মূল রাস্তা এড়িয়ে গলি ধরে ওয়াগন ইয়ার্ডের দিকে এগোলো ওরা। করালার অফিসের মাঝখান দিয়ে চলে গেছে গলিটা। নতুন ইয়ার্ডের কাজ কতটুকু এগিয়েছে জানবার জন্য কৌতূহল বোধ করছে জেমস। পোল করালে একটা লণ্ঠন ঝুলছে। স্টলে বিশ্রাম নিচ্ছে মিউলগুলো। একপাশে বোর্ডের বেড়া ছিল গতকাল। সকালে বেড়াটাকে আরও ঠেলে দেয়া হয়েছে দক্ষিণে। অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না এখন। ঘোড়ার যত্ন শেষে নতুন ইয়ার্ডের দিকে এগোলো ওরা। পুরানো বেড়ার কাছে এসে থামলো মুহূর্তের জন্য। অন্ধকারে বেশি দূর চোখে পড়ছে না। চেরাই করা কাঠ পড়ে আছে। একপাশে গুছিয়ে রাখা হয়েছে কিছু সারি করে রাখা সব ওয়াগন, কিন্তু তারপরে প্রচুর জায়গা খালি পড়ে আছে। অনায়াসে ওয়াগনের সংখ্যা বাড়াতে পারবে ওরা। হয়তো কোনো একদিন তাই হবে। হাত তুলে কিছু দেখালো ম্যাট। মুখ খুলতে গিয়েছিল তখনই স্টেবলের পাশে আবছা অন্ধকারে একটা ছায়া দেখতে পেল। কোমরের কাছে দীর্ঘ দেখাচ্ছে ডান হাত।
সম্ভবত পিস্তল ধরে রেখেছে লোকটা। ক্রমশ উপরে উঠছে হাতটা। লোকটার মুখোশে ঢাকা। লোকটার মুখোশে ঢাকা। পিস্তল ফেলে দাও, কর্কশ্বরে নির্দেশ দিল লোকটা। বিস্মিত বিমুগ্ধ হয়ে পড়ল ওরা, কিন্তু নির্দেশ তামিল করল। 2 পা এগিয়ে এলো লোকটা। কাল তো পেডে বয়েস, তোমাদের সেফে কিছু আছে নাকি? একদিন আগেই চলে এসেছো তুমি দোস্ত, হালকা চালে বলল জেমস। হেসে উঠল ম্যাট। ওকে ব্লাফ দিতে যেও না জেমস। তারপর লোকটির উদ্দেশ্যে বলল, চেকের মাধ্যমে পাওনা শোধ করি আমরা মিস্টার। সেফের মধ্যে $1ও পাবে না। কিন্তু আমি শুনেছি মোনার্কের সেফ থেকে বেশ কিছু টাকা চুরি করেছ তোমরা। ভুল শুনেছ। মিথ্যে আর সত্যি হোক, তোমরা বরং টাকাটা নিয়ে এসো। না থাকলে দেব কোত্থেকে? অধৈর্য স্বরে বলল ম্যাট। পিস্তল কক করল লোকটা। শব্দটা বেশ জোরালো শোনালো। সেফের কাছে নিয়ে চলো আমাকে, শীতল স্বরে নির্দেশ দিল সে। ঠিক আছে এসো, দ্রুত বলল জেমস। বুঝতে পারছে লোকটা সত্যি বেপরোয়া হয়ে উঠতে পারে। ঠিক ওই মুহূর্তে গলির উল্টো দিকে গর্জে উঠল একটা পিস্তল। লোকটার পাশে খাড়া করে রাখা কাঠে বিঁধল গুলিটা। পিছন থেকে টেনে ধরেছে যেন কেউ। আচমকা পিছু হটল সে। ঘাড় ফিরিয়ে ফটকের দিকে তাকালো। আবছা অন্ধকারে একটা নারী মূর্তি চোখে পড়ছে। ফের নিশানা করছে মেয়েটা, জেনি। সরে যাও জেনি, চিৎকার করলো জেমস। উত্তরে গুলি করলো মেয়েটা। চরকির মতো ঘুরল লোকটা। কোনো মহিলাকে গুলি করবে কিনা ভেবে মুহূর্তের জন্য দ্বিধান্বিত হয়ে পড়ল। তারপর মত বদলে ছুটে পালালো। নিজের পিস্তলের জন্য অন্ধকারে মাটি হাতড়াতে শুরু করলো জেমস। খুঁজে পেয়ে লোকটার গমন পথের দিকে 2টো গুলি পাঠিয়ে দিল। তবে জানে মিস করেছে। বিড়বিড় করে গাল বকলো ও। জেনের দিকে এগোলো। এদিকে আগেই সেখানে পৌঁছে গেছে ম্যাট। এ তো অন্য মেয়ে, জেনি নয়। বিস্ময় প্রকাশ করলো ম্যাট রায়ান। মেয়েটার উচ্ছল হাসিতে ভেঙে গেল রাতের নিস্তব্ধতা। লণ্ঠনের দিকে সরে দাঁড়াবো, যাতে আমাকে দেখতে পারো। অন্ধকার গলি ছেড়ে ইয়ার্ডে পা রাখলো মেয়েটা। আলো পড়ল ওর উপর। জেনেছে খাটো হবে কিছুটা। ঘন কালো চুল খোপা বেঁধে রেখেছে। পরনের ড্রেসটা পরিচ্ছন্ন। গভীর নীল চোখে কৌতুক নিয়ে পালাক্রমে দেখছে ওদের। আমি সেলিয়া হিউস্টন। স্মিথ হেসে পরিচয় দিল মেয়েটা। একেবারে সময় মতো এসেছো তুমি ম্যাম, নট করবার পর দ্বিধান্বিত স্বরে বলল ম্যাট। বিস্ময় কাটেনি এখনো। তালু মেরে ছোট একটা পিস্তল দেখালো মেয়েটি। পিউতে আসবার পর এই প্রথম ব্যবহার করলাম এটা, মৃদু হেসে বলল সেলিয়া। পকেট বুকের ভিতর পিস্তল ঢুকিয়ে রাখল। মিস হিউস্টন, একেবারে সময় মতো এখানে কিভাবে এলে? তোমার সঙ্গে দেখা করবার জন্য অপেক্ষা করছিলাম মিস্টার রায়ান। কিছু কথা ছিল। তাহলে জায়গা মতো যাওয়া যাক। স্টাবলের ইয়ার্ড কোনো ভদ্র মহিলার সঙ্গে কথা বলবার জন্য উপযুক্ত জায়গা হতে পারে না। ওরা অফিসে ঢুকতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো জেনি। লালচে দেখাচ্ছে মুখটা, কিন্তু চোখে স্বস্তি। সেলিয়া হিউস্টনকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। দুজনের পরিচয় করিয়ে দিল ম্যাট। তারপর একটু আগের ঘটনা বয়ান করল। আমাকে কি বলতে চাও মিস হিউস্টন? টেবিলে বসে জানতে চাইল ম্যাট। অনিশ্চিত দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা জেমসের দিকে তাকালো সেলিয়া হিউস্টন। দুজনের পরিচয় করিয়ে দিল ম্যাট। তারপর একটু আগের ঘটনা বয়ান করল। আমাকে কি বলতে চাও মিস হিউস্টন? টেবিলে বসে জানতে চাইল ম্যাট।
অনিশ্চিত দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা জেমসের দিকে তাকালো সেলিয়া হিউস্টন। যদি কিছু মনে না করো, তোমার সঙ্গে একা কথা বলতে চাই। জেনিকে অনুসরণ করে রান্নাঘরের দিকে চলে যেতে উদ্যত হয়েছিল জেমস, কিন্তু ওকে থামিয়ে দিল ম্যাট। এখানেই থাকো জেমস। তারপর মেয়েটির দিকে ফিরে বলল, আমরা পার্টনার মিস হিউস্টন। আমার সঙ্গে যদি কোনো ব্যবসার কথাই বলবে, তাহলে ওর সামনেই বলতে হবে। দৃষ্টি নিচু হয়ে গেল মেয়েটার। একটা কাজ খুঁজছি আমি। শুনেছি নতুন ইয়ার্ড কিনেছ তুমি, নতুনভাবে ব্যবসা শুরু করেছ। ইয়ার্ড তৈরি হয়ে গেলে অফিসে কাউকে দরকার হবে তোমাদের, এমন কাউকে যে ট্যালিম্যানের কাজ ছাড়াও হিসাবপত্র রাখতে পারবে। থেমে জেমসের দিকে তাকালো মেয়েটি, কিন্তু নির্বিকার মুখে শুনে যাচ্ছে সে। প্রশিক্ষণ নেয়া আছে আমার, হিসাব রাখতে জানি, চিঠি লেখা, বিল দেয়া, নথিভুক্ত করা, যে কোনো ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে সাহায্য করতে পারবো তোমাদের। সান ফ্রান্সিসকোয় আমাদের একটা স্টোর ছিল। বাবা বেঁচে থাকতে স্টোরের সব কাজ করতাম আমি। ম্যাটের দিকে তাকালো জেমস। চোখাচোখি হলো। ওয়াগনের ড্রাইভারদের পুরোপুরি ভদ্রলোক বলা যাবে না। এরকম পরিবেশে কোনো ভদ্র মহিলার পক্ষে কাজ করা কঠিন, মিস হিউস্টন, বলল ম্যাট। জানি আমি। দয়া করে একটা সুযোগ দাও আমাকে, মিস্টার রায়ান। খুব অল্প বেতনে কাজ করব আমি, এবং যা দেওয়া হবে তার চেয়ে বেশি পাওয়ার যোগ্যতা প্রমাণ করব। কাজটা খুব দরকার তোমার, মিস হিউস্টন, জানতে চাইল জেমস। ঘুরে ওর দিকে তাকালো মেয়েটা। জেমস এমনভাবে প্রশ্নটা করেছে, কিংবা যেভাবে দেখছে সেলিয়া হিউস্টনকে, স্পষ্ট সংশয় প্রকাশ পাচ্ছে ওর ব্যক্তিতে। ওকে বুঝবার চেষ্টা করলো মেয়েটা, কিন্তু সেফ দাঁড়িয়ে থেকে উত্তরের অপেক্ষায় আছে জেমস, মুখ নির্বিকার। সত্যিই দরকার, শেষে মৃদুস্বরে স্বীকার করলো সেলিয়া। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো কামরায়। জেমসের দিকে তাকালো ম্যাট, চোখের জিজ্ঞাসা। একটু আগের ঘটনা ভাবছে। মেয়েটির প্রতি কৃতজ্ঞতা বা দায়কে ছোট করে দেখবার উপায় নেই। মনে হয় পারবেও, প্রায় নিরপেক্ষ সুরে বলল জেমস, কিন্তু পরোক্ষভাবে ম্যাটের উপর সিদ্ধান্ত নেয়ার ভার চাপিয়ে দিল। জেমসকে ধন্যবাদ জানালো মেয়েটা, তারপর ম্যাটের দিকে ফিরল। বেশ, কাজ পেয়ে গেছো তুমি, মিস হিউস্টন। নিচের অফিসে অনেক কাগজপত্র আছে। যত দ্রুত সম্ভব ওগুলো বুঝে নাও। আশা করছি নতুন অফিসে শিফট করবার আগেই সব কিছু গুছিয়ে নেবে। সম্মতির জন্য জেমসের দিকে তাকালো ম্যাট, কিন্তু উঠে দাঁড়ানোয় ওর দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেলিয়া হিউস্টন। উজ্জ্বল দেখাচ্ছে মেয়েটির মুখ। যোগ্যতা প্রমাণ করব আমি, মিস্টার রায়ান। মেয়েটির উচ্ছ্বাস বা হাসির কারণেই বোধহয় জেমসের সম্মতি পাওয়ার অপেক্ষা করল না ম্যাট রায়ান। সাফারের জন্য সবাইকে আহ্বান করলো জেনি। সেলিয়া হিউস্টন সহজ টেবিলে খেতে বসলো ওরা। ভাইয়ের সিদ্ধান্ত জানতে পেরে কোনো প্রশ্ন করল না জেনি, বরং বন্ধুর মতো আচরণ করলো সেলিয়ার সঙ্গে। সত্যিই খুশি হয়েছে ও। পিউতে আসবার পর এই প্রথম কোনো মহিলার সঙ্গ পেল। কিছুক্ষণের মধ্যে মেয়েটির সঙ্গ উপভোগ্য মনে হলো ওর। কাপড়, ফ্যাশন, রান্না নিয়ে আলাপ শুরু করে দিল। কয়েকটা নির্মল রসিকতা করল সেলিয়া। ম্যাটের মুখ দেখে মনে হলো অন্য সবার চেয়ে সেই বেশি উপভোগ করছে। প্রায় নীরবে খাওয়া সারল জেমস, তারপর ক্ষমা চেয়ে বেরিয়ে গেল। লিভিং রুমে ঢুকতেই টেবিলের উপর পড়ে থাকা পকেট বইটা চোখে পড়ল। দীর্ঘক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকলো, যদিও কারণটা ঠিক জানা নেই। এখনো রান্নাঘরে গল্প করছে অন্যরা। শিগগিরই এদিকে আসবে না বোধ হয়, ভাবল জেমস। পকেট বই খুলে পিস্তলটা পরখ করলো ও। সিলিন্ডার খুলে বুলেটগুলো বের করলো, দেখে ঢুকিয়ে রাখলো আগের জায়গায়। কসমোপলিটনে যাবে না জেমস? ম্যাটের কণ্ঠ ভেসে এলো পাশের কামরা থেকে। হ্যাঁ চলো,
অন্যমনস্ক সুরে সাড়া দিল জেমস। শার্টের পকেট থেকে তামাকের থলে বের করে সিগারেট রোল করল। সেলিয়া হিউস্টনের পিস্তলের বুলেটগুলো সন্দিগ্ধ করে তুলেছে ওকে। একটু আগে ইয়ার্ডে মেয়েটা যখন গুলি করেছিল, শব্দ শুনে ওর মনে হয়েছিল ফাঁকা গুলি করেছে। পিউতের অন্য যে কোনো চড়া বেতনভোগী কর্মকর্তার মতোই কসমোপলিটনে থাকে হার্ভে জিরার্ড। অবশ্য সারা শহরে আরামদায়ক জায়গা আর কমই রয়েছে সোনা পাওয়ার পর থেকে পিউতের উত্থান, কিন্তু 5 বছরে তেমন কোনো সংস্কার হয়নি শহরের। বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা দালান, শ্যাক বা কেবিনও রয়েছে। সোনার নেশায় অন্ধ হয়ে আছে সবাই। কিভাবে বাড়তি টাকা কামানো যায় তাই নিয়ে ব্যস্ত মিলের মালিক থেকে সামান্য শ্রমিক পর্যন্ত। সবারই এক চিন্তা, শহরের উন্নয়নের দিকে কারো মনোযোগ নেই। হার্ভে জিরার্ড পরিশ্রমী মানুষ। সান ফ্রান্সিসকো থেকে আসা টাকার কুমির নয়। সুইটে থাকবার সামর্থ্য নেই তার। 3য় তলায় মোটামুটি আরামদায়ক একটা কামরাকে অফিস বানিয়ে নিয়েছে। কসমোপলিটনের সমস্ত অভিজাত্য বা জৌলুস আসলে দোতলা পর্যন্ত। এরপর সস্তা হোটেলের মতোই রুমগুলো সাধারণ জৌলুসহীন। লবি থেকে দোতলা পর্যন্ত সিঁড়িটা প্রশস্ত, কার্পেটে মোড়া, কিন্তু 2য় তলার পর ওটা সংকীর্ণ, খাড়া, কার্পেটহীন এবং প্রায় সময়ই অন্ধকার থাকে। দোতলা থেকে উঠবার সময় একজনের পিছনে আরেকজন থাকলো জেমস আর ম্যাট। সিঁড়ি শেষ হতে অন্ধকার এবং সংকীর্ণ করিডোরে নিজেদের আবিষ্কার করলো ওরা। মাত্র একটা লণ্ঠন জ্বলছে করিডোরের মাথায়। জিরার্ডের কামরা খুঁজে নক করলো ওরা। সারা আসতে ভিতরে ঢুকলো। শুরুর কামরাটা সিটিং রুম হিসাবে ব্যবহার করে হার্ভে জিরার্ড। বিভিন্ন ধরনের কাগজ, ম্যাপ, বই আর আকরিকের নমুনায় ভরে আছে ঘরটা। চায়না বয়ের জন্ম থেকে সুপার হিসেবে দায়িত্ব পালন করছে জিরার্ড এবং অফিস হিসাবে এই কামরা ব্যবহার করছে। 50 বিশালদেহী মানুষ সে। ঠিক সুদর্শন বলা যাবে না, তবে ক্ষীণ হলেও বন্ধুত্বপূর্ণ হাসি দেখা গেল মুখে। নিশ্চয় এমনিতে এত দূর আসনি তোমরা, হাত মেলানোর সময় বলল সে। মোনার্কের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি, হেসে বলল ম্যাট। হেসো না, সকৌতুকে বলল জিরার্ড। চায়না বয়ের চুক্তিটা কারো জন্যই সুখকর নয়। হয়তো মোনার্কের কাতারে সামিল হবে তোমরা। পরশু 400 টন আকরিক শিপমেন্ট করব আমরা। 10টা ওয়াগন 20 টন করে 2 ট্রিপ, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। আমিও চাই তোমরা সফল হও, সত্যিই চাই। আকরিক শিপমেন্ট হচ্ছে না বলে ডিরেক্টরদের অভিযোগ শুনতে শুনতে কান পচে গেছে আমার। লোড করবার জন্য আকরিক তৈরি আছে তো, জানতে চাইল জেমস। নট করল জিরার্ড। মোনার্কের জন্য তৈরি ছিল, শুকনো স্বরে বলল সে। 18 টন কম আছে অবশ্য। পরশু ভোরে শিপমেন্ট করব আমরা। খবরটা মিলে পাঠিয়ে দিও। মিনিট কয়েক আরও কিছু আলোচনা করবার পর বিদায় নিল ওরা। দরজা পর্যন্ত ওদেরকে এগিয়ে দিল হার্ভে জিরার্ড। কর্মোদ্যানের সময় ফের আন্তরিক কণ্ঠে ওদের সাফল্য কামনা করল। হল ধরে এগোনোর সময় ভবিষ্যৎ নিয়ে ভাবছিল জেমস। 2 দিনের কাজ গুছিয়ে নিচ্ছে মনে মনে। পরশুদিন ভোর 3টের দিকে রওনা করতে হবে, যাতে সূর্য উঠবার সময়ই চায়না বয়ে পৌঁছে দিতে পারে। লর্ড পিটারে রাতের শিফটের কাজ শেষ করবার পর শেষ ওয়াগনটা মিলের কাছে রেখে গেলে সুবিধে হবে। কোনো সমস্যা থাকলে মিলের কামার মেরামত করে দিতে পারবে। খাওয়া বা বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পাবে মিউলগুলো।